এই মুভিতে দেখানো হয়েছে এমন একদল হ্যাকারদের যারা পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে, যারা বয়স্ক লোকদের টার্গেট করে তাদের অ্যাকাউন্টে থাকা সারা জীবনের সঞ্চয় চুরি করে নিত। তারা ভাবতো বয়স্ক লোকদের টার্গেট করলে কেউ তাদের পিছে পড়বে না, কিন্তু তারা ভুল করে এমন এক ব্যক্তির টাকা চুরি করে বসে যে তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। কারণ সেই লোকটা তাদেরকে খুঁজে বের করে তাদের এমন অবস্থা করে যে হ্যাকার দলের প্রধান তার লোকদের বলতে বাধ্য হয়, তোরা কার টাকা চুরি করেছিস। মাত্র 2 দিনের মধ্যেই তাদের হাজার কোটি টাকার ব্যবসা পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এমনকি এটা করতে গিয়ে সেই লোকটা প্রেসিডেন্টের ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। সুতরাং বুঝতেই পারছো কোন লেভেলের অ্যাকশন আর থ্রিল আজ তোমরা দেখতে যাচ্ছ। তাই চলো দেরি না করে মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা এক রহস্যময় মধুচাষীকে দেখি, যার নাম ছিল অ্যাডাম ক্লে। সে এখানে একাই থাকে। অ্যাডামের স্বভাব ছিল একদম শান্তশিষ্ট। সে সবসময় চুপচাপ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো। তার এই জমির মালিক ছিলেন মিসেস পার্কার। খুবই ভালো মানুষ ছিলেন। সে একজন রিটায়ার্ড টিচার ছিল। অ্যাডাম তার ভাড়াটিয়া হলেও মিসেস পার্কার তাকে নিজের পরিবারের একজন সদস্যই মনে করতেন। ফলে অ্যাডামও মিসেস পার্কারকে যথেষ্ট সম্মান করে। একদিন মিসেস পার্কার তার ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে বারবার একটি ওয়ার্নিং মেসেজ দেখায়। সেখানে লেখা ছিল, ইয়োর হার্ড ড্রাইভ ইজ ইনফেক্টেড। নিচে একটি যোগাযোগের নাম্বার দেওয়া ছিল। মিসেস পার্কার সেই নাম্বারে কল করতেই দেখা যায় ওপাশে একটি হ্যাকার চক্রের বিশাল টিম নিজেদের একটি ভুয়া কাস্টমার সার্ভিসের পরিচয় দিয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করে। এই হ্যাকার দলের টিম লিডার ছিল মিকি। মিকি অল্প সময়ের মধ্যেই তার কথার জালে মিসেস পার্কারকে ফাঁসিয়ে ফেলে। ফলে মিসেস পার্কার সরল মনে তাদেরকে নিজের কম্পিউটারে প্রবেশের অনুমতি দিয়ে বসেন। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ এর পরপরই হ্যাকাররা তার ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তার অ্যাকাউন্টে থাকা সব টাকা সরিয়ে ফেলে, যার মধ্যে ছিল তার সারা জীবনের জমানো সঞ্চয় এবং পেনশনের টাকা। তবে এর চেয়েও ভয়ঙ্কর বিষয় ছিল মিসেস পার্কার বাচ্চাদের একটি ট্রাস্টের অ্যাকাউন্ট পরিচালনা করতেন, যেখানে প্রায় $2 মিলিয়ন জমা ছিল। ফলে হ্যাকাররা তার টাকার পাশাপাশি সেই ট্রাস্টের টাকাও মুহূর্তের মধ্যে হাতিয়ে নেয়। এত বড় অঙ্কের টাকা পেয়ে হ্যাকার চক্রের সবাই ভীষণ খুশি হয়। সবাই মিকির এমন কাজে প্রশংসা করতে শুরু করে। আর এদিকে মিসেস পার্কার যখন বুঝতে পারে তিনি একটি ভয়াবহ স্ক্যামের শিকার হয়েছে, তখন তিনি একদম স্তব্ধ হয়ে যায়। তার যেন শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। অন্যদিকে অ্যাডামকে দেখা যায় সে মিসেস পার্কারকে দেওয়ার জন্য কিছু মধু সংগ্রহ করে। পরে যখন তা দিতে মিসেস পার্কারের বাড়ির সামনে আসে, সে বারবার দরজা নক করলেও মিসেস পার্কারের কোনো সাড়া শব্দ পায় না। তার সন্দেহ হয় কিছু একটা হয়েছে, কারণ বাড়ির দরজা খোলা ছিল আর ভিতরে ফায়ার অ্যালার্ম বাজতেছিল। ফলে সে দেরি না করে ভিতরে প্রবেশ করে। ভিতরে এসে দেখতে পায় চুলায় যা রান্না হচ্ছিল তা সেভাবেই পড়ে আছে, অথচ মিসেস পার্কারকে কোথাও দেখা যাচ্ছে না। এতে অ্যাডামের সন্দেহ আরো বেড়ে যায়। তাই সে আত্মরক্ষার জন্য একটি ছুরি হাতে তুলে নেয়। তবে ড্রয়িং রুমে এসে যা দেখতে পায় তা দেখে সে একদম থমকে যায়। ঠিক তখনই পিছন থেকে মিসেস পার্কারের মেয়ে এলিনা এসে অ্যাডামের দিকে বন্দুক তাক করে। অ্যাডাম তখন চুপচাপ অ্যালিনার কথা মতো হাঁটু গেড়ে বসে পড়ে। অ্যালিনা তাকে হ্যান্ডকাপ পরানোর সময় জানতে চায়, তুমি আমার মায়ের বাড়িতে কি করছো? অ্যাডাম তখন অ্যালিনার নাম ধরে দুঃখ প্রকাশ করে। অ্যাডামের মুখে নিজের নাম শুনে অ্যালিনা কিছুটা চমকে যায়। ঠিক তখনই সে পাশের চেয়ারে তার মায়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে, যার হাতের কাছে ছিল একটি পিস্তল। তার মায়ের এমন অবস্থা দেখে অ্যালিনা একদম শকড হয়ে যায়। পরবর্তীতে পুলিশ এলে অ্যালিনা অ্যাডামকেই তার মায়ের খুনি হিসেবে অভিযুক্ত করে। তখন পুলিশ অফিসার ও অ্যালিনার কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি অ্যালিনা মূলত একজন FBI এজেন্ট। সে ছুটি নিয়ে তার মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল। তবে ঘটনাস্থলের পরিস্থিতি দেখে পুলিশের ধারণা হয় মিসেস পার্কার সম্ভবত আত্মহত্যা করেছেন। পুলিশের এমন ধারণা শুনে অ্যালিনা রেগে যায়। সে বলে, না, এটা হতেই পারে না। অ্যাডামকে দেখিয়ে বলে, এই লোকটাই আমার মাকে হত্যা করেছে। তা না হলে এই লোকটা ছুরি হাতে আমার মায়ের বাড়িতে কি করতেছিল? এই ব্যাপারে অ্যাডামের কাছে জানতে চাইলে অ্যাডাম একদম শান্তভাবে বলে, আমি মিসেস পার্কারের ভাড়াটিয়া। আমি মৌমাছি পালন করি। ওনার জন্য মধু নিয়ে এসেছিলাম, কিন্তু আমি যখন আসি তখন দরজা খোলা ছিল। মিসেস পার্কারকে কোথাও দেখা যাচ্ছিল না, অথচ ভিতরে ফায়ার অ্যালার্ম বাজতেছিল। তাই আমি ভিতরে প্রবেশ করেছিলাম। পরে পুলিশ অফিসাররা তাকে জিজ্ঞাসা করে সে কি কাজ করে। এর উত্তরে অ্যাডাম কিছুটা বিরক্ত স্বরে বলে, বললাম তো আমি মৌমাছি পালন করি। যেহেতু অ্যাডাম এখানে অভিযুক্ত হয়েছে তাই তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। এরপর অ্যালিনা অ্যাডামের কথার সত্যতা যাচাই করার জন্য আশপাশটা ভালো করে ঘুরে দেখে। পরে যখন সে তার মায়ের ল্যাপটপ চেক করে তখন বুঝতে পারে তার মায়ের সঙ্গে স্ক্যাম হয়েছে। ফলে তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়, অ্যাডাম তার মাকে খুন করেনি। পরের দিন সকালে অফিসার চ্যান অ্যাডামকে ছেড়ে দেয় আর অ্যালিনাকে জানানো হয় পিস্তলে শুধু তার মায়ের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, তাই এটা পরিষ্কার তার মা আত্মহত্যা করেছেন। যেহেতু অ্যালিনা ইতিমধ্যে জেনে গেছে তার মায়ের সঙ্গে কি ঘটেছিল, তাই সে আর কিছুই বলে না।
বরং অ্যাডামের কাছে এসে তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করে। এতক্ষণে অ্যালিনা এটাও বুঝতে পেরেছে তার অবর্তমানে অ্যাডামই তার মায়ের খোঁজ খবর রাখত। তাই সে অ্যাডামের কাছে কিছু না লুকিয়ে অ্যাডামকে জানায় তার মায়ের সঙ্গে একটি বড় ধরনের স্ক্যাম হয়েছে। অ্যালিনা বলে, আমার মায়ের সারা জীবনের সঞ্চয়, পেনশনের টাকা সব হ্যাকাররা চুরি করে নিয়ে গেছে। এমনকি তিনি বাচ্চাদের একটি ট্রাস্ট অ্যাকাউন্টের পরিচালনা করতেন, যেখানে প্রায় $2 মিলিয়ন জমা ছিল। সেই টাকাও ওরা চুরি করেছে, আর এর জন্যই আমার মা এমন ভয়াবহ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। অ্যাডাম জিজ্ঞাসা করে, কারা করেছে, তাদের কোনো তথ্য পাওয়া গেছে? অ্যালিনা বলে, আমি সাইবার ক্রাইম ডিভিশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ওরা গত 2 বছর ধরে এই চক্রের পিছনে আছে, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো হদিস পাওয়া যায়নি। তারা কোথা থেকে অপারেট করছে, কারা এর সঙ্গে জড়িত, কোনোভাবেই কোনো সূত্র পাওয়া যাচ্ছে না। আর যদি পাওয়াও যায় তাতেও খুব একটা লাভ হবে না, কারণ ওরা বলবে তারা কোনো চুরি করেনি, বরং যার অ্যাকাউন্ট থেকে টাকা গেছে সে নিজের ইচ্ছায় তাদেরকে টাকা দিয়েছে। অ্যাডাম তখন অ্যালিনাকে বলে, একজন বয়স্ক মানুষের কাছ থেকে চুরি করা আর বাচ্চাদের কাছ থেকে চুরি করা একই অপরাধ, বরং বয়স্ক মানুষের কাছ থেকে চুরি করা আরো ভয়ঙ্কর। কারণ বাচ্চাদের সঙ্গে এমন কিছু হলে তারা পরিবারের সাহায্য নিতে পারে, কিন্তু একজন বয়স্ক মানুষ যখন এমন প্রতারণার শিকার হন তখন তাকে একাই সবকিছু সহ্য করতে হয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বয়স্ক মানুষদের যথেষ্ট খোঁজ খবর রাখি না। অ্যালিনা কিছুটা রেগে বলে, যেভাবেই হোক আমি ওদেরকে খুঁজে বের করবই, ওদেরকে শাস্তি পেতেই হবে। তখন অ্যাডাম তার মৌমাছির খেয়াল রাখার কথা বলে চুপচাপ এখান থেকে চলে যায়। পরে দেখা যায় অ্যাডাম তার কাছে লুকিয়ে রাখা একটি স্যাটেলাইট ফোন দিয়ে কাউকে কল করে। তখন তার কথা হয় এজেন্ট বিলির সঙ্গে। বিলি প্রথমেই জানতে চায়, কি ব্যাপার, তুমি না রিটায়ার করেছো? অ্যাডাম বলে, আমার একটা সাহায্য দরকার, কয়েকজনের নাম ঠিকানা জানতে হবে। বিলি বলে, কাজটা কি খুব কঠিন? অ্যাডাম উত্তরে বলে, হ্যাঁ, কারণ এফবিআই পর্যন্ত তাদেরকে খুঁজে বের করতে পারেনি। বিলি হেসে বলে, আমরা এফবিআই না, তাই যাকে খুঁজছো তার ডিটেলস দিয়ে অপেক্ষা করো। এর প্রায় 1 ঘন্টা পর বিলি অ্যাডামকে ফোন দিয়ে জানায়, তুমি যাদেরকে খুঁজতেছো তাদের নেটওয়ার্ক পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। অ্যাডাম বলে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি আপাতত এখানকার ঠিকানা পাঠাও। পরে অ্যাডাম বিলির দেওয়া ঠিকানায় চলে আসে, সঙ্গে 2টি পেট্রোল ভর্তি ক্যান নিয়ে আসে। তবে বিল্ডিং এ ঢুকতে গেলে গার্ড তাকে ভিতরে ঢুকতে দেয় না। অ্যাডাম জানতে চায়, এটা কি ইউনাইটেড ডেটা গ্রুপের অফিস? উত্তরে গার্ডরা তাকে বলে, তা দিয়ে আপনার কোনো কাজ নেই, আপনি ভুল জায়গায় এসেছেন, এখান থেকে চলে যান। অ্যাডাম যেতে না চাইলে তারা অ্যাডামকে ভয় দেখানোর জন্য অস্ত্র বের করে। তবে অস্ত্র বের করার সাথে সাথে আমার মনে হয় 5 সেকেন্ড সময় লাগেনি, এর মধ্যেই অ্যাডাম তাদের অস্ত্র কেড়ে নিয়ে তাদেরকে মেরে অজ্ঞান করে ফেলে। মানে এটা কোনো সাধারণ মানুষের পক্ষে করা কোনোভাবেই সম্ভব না। পরে অ্যাডাম ভিতরে এসে রিসেপশনে থাকা মেয়েটাকে বলে, আমি ইউনাইটেড ডেটা গ্রুপ খুঁজতেছি। মেয়েটা তাকে বলে, আপনি 3য় তলায় চলে যান। উপরে যাওয়ার আগে অ্যাডাম মেয়েটাকে বলে, এই বিল্ডিং এ যত কোম্পানি আছে সবাইকে এখনই বিল্ডিং খালি করতে বলো, কারণ কিছুক্ষণের মধ্যেই এই বিল্ডিং এ আগুন লাগবে। এটা বলে অ্যাডাম সেই কল সেন্টারে চলে আসে। সে এখানে এসেই সবাইকে পুরো ফ্লোর খালি করতে বলে, তবে কেউ তার কথায় বিন্দু মাত্র গুরুত্ব দেয় না। তখন অ্যাডাম তার সামনে থাকা একজনকে মারতে মারতে একদম বেহুশ করে ফেলে। এরপর অ্যাডাম এখানে থাকা সবকিছুর উপরে পেট্রোল ঢালতে শুরু করে। তখন মিকি এসে অ্যাডামকে বলে, আপনি এসব কি করছেন, এখানে পেট্রোল ভালো ঢালতেছেন, কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, আগে পেট্রোল ঢালা বন্ধ করেন। তবে অ্যাডাম মিকির কথায় কোনো গুরুত্ব না দিয়ে সে তার মতো পেট্রোল ঢালতেই থাকে। তখন মিকি তার গার্ডদের বলে, একে তাড়াতাড়ি এখান থেকে বের করো। তবে দেখা যায় অ্যাডাম ঘড়ি ধরার ঠিক আধা মিনিটের মধ্যেই সবাইকে মেরে নাস্তানাবুদ করে ফেলে। এটা দেখে মিকি প্রচন্ড ভয় পেয়ে যায়। সে দ্বিতীয়বার অ্যাডামকে বাধা দেওয়ার সাহস পায় না। এরপর অ্যাডাম মিকির সামনেই পেট্রোল ভর্তি ক্যানের সঙ্গে বোম সেট করে, যার সংযোগ এখানকার টেলিফোন লাইনের সঙ্গে লাগিয়ে দেয়। অর্থাৎ এখন যদি কোনো ব্যক্তি তাদের ফাঁদে পা দিয়ে এখানে কল করে তাহলে কল আসার সঙ্গে সঙ্গেই এখানে শর্ট সার্কিট হবে। আর যেহেতু অ্যাডাম ইতিমধ্যেই পুরো অফিসে পেট্রোল ছড়িয়ে দিয়েছে, তাই এই বিল্ডিং ধ্বংস হতে এখন শুধু সময়ের অপেক্ষা। অ্যাডাম শান্ত কণ্ঠে মিকিকে বলে, বাঁচতে চাইলে এখনই এখান থেকে বেরিয়ে যা। মিকি সঙ্গে সঙ্গে তার সব লোকদের বিল্ডিং থেকে বের হয়ে যেতে বলে। পরে যখনই কেউ কল দেয় দেখা যায় পরক্ষণই পুরো বিল্ডিং এ এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই পুরো বিল্ডিং কয়লার স্তূপে পরিণত হয়। এরপরে আমরা জানতে পারি এই কল সেন্টার মূলত আমেরিকার প্রেসিডেন্ট জেসিকা ড্যানফোর্থের একমাত্র ছেলে ডেরেক ড্যানফোর্থের ছিল। তাই বুঝতেই পারছো অ্যাডাম কোনো ছোটখাটো ব্যক্তির সঙ্গে পাঙ্গা নেয়নি। মিকি ভয়ে ভয়ে কল সেন্টার পুড়ে যাওয়ার খবর ডেরেককে জানায়। ডেরেক শান্তভাবে জানতে চায় কিভাবে হলো। মিকি বলে, এক পাগলা লোক ভিতরে এসে বলল আমরা নাকি মানুষকে ঠকিয়ে টাকা চুরি করি। এটা বলে ভিতরে পেট্রোল ঢালতে শুরু করে। আমার গার্ড লোকটাকে আটকানোর চেষ্টা করলে ওদের এমন ভাবে মেরে হাত পা ভেঙে দিয়েছে
মানো ওরা কোনো টিস্যু পেপার ছিল। এরপর যাওয়ার আগে পুরো বিল্ডিং এ বোম সেট করে চলে যায়। সিসিটিভি ফুটেজ আর হার্ড ড্রাইভ পুরো নষ্ট হয়ে যাওয়ায় লোকটাকে শনাক্ত করা যাচ্ছে না। ডেরেক বলে, ঠিক আছে, আমি গত কয়েকদিনের কাস্টমার লিস্ট পাঠাচ্ছি, হয়তো এদের মধ্যেই কেউ হবে, তাই যেভাবেই হোক ওকে খুঁজে বের করে মেরে ফেলো। এদিকে অ্যালিনা পুড়ে যাওয়া সেই ডেটা সেন্টারে তদন্ত করতে আসে। তবে যেহেতু ইউনাইটেড ডেটা সেন্টারের পুরো কার্যক্রমই ছিল অবৈধ, তাই এখানে থাকা কোনো কর্মী মুখ খুলতে রাজি হয় না। কে এসেছিল, কিভাবে আগুন লেগেছে বা কিভাবে বিস্ফোরণ হলো, কেউ কিছুই বলে না। তবে বাইরে থাকা একজনের কাছ থেকে অ্যালিনা একটি গুরুত্বপূর্ণ তথ্য পায়। লোকটা তাদেরকে জানায় প্রায় 40 বছর বয়সী এক ব্যক্তি 2 হাতে 2টি পেট্রোলের ক্যাং নিয়ে গার্ডদের মেরে ভিতরে ঢুকেছিল। এর বাইরে লোকটা তাদেরকে আর তেমন কিছু বলতে পারে না। অন্যদিকে অ্যাডামকে দেখা যায় সে প্রতিদিনের মতোই নিজের কাজে ব্যস্ত ছিল। তাকে দেখে একবারও মনে হচ্ছিল না গতকাল সে একটি বহুতল ভবন বোম ব্লাস্ট করে উড়িয়ে দিয়েছে। ঠিক তখনই মিকি তার লোকজন নিয়ে মিসেস পার্কারের বাড়ির সামনে চলে আসে। আর যখনই মিকি অ্যাডামের গাড়ি দেখতে পায়, তার আর বুঝতে বাকি থাকে না তারা যাকে পুরো শহরে খুঁজতেছে সে এখানেই রয়েছে। প্রথমে তারা অ্যাডামের মৌমাছির বাক্সগুলো গুলি করে নষ্ট করে ফেলে। এরপর গ্যারেজে ঢুকে অ্যাডামের সংরক্ষিত মধুগুলোও নষ্ট করে ফেলে। পরে সবাই চারদিকে ছড়িয়ে পড়ে অ্যাডামকে খুঁজতে থাকে। তবে তারা জানতো না অ্যাডাম এখানে আগে থেকেই তাদের অপেক্ষায় ছিল। দেখা যায় সে একে একে কোনো শব্দ না করেই সবাইকে খুব নির্মমভাবে হত্যা করতে থাকে। মিকি বুঝতেই পারে না সে যাদের ভরসায় এখানে এসেছে তারা ইতিমধ্যেই দুনিয়া ছাড়তে বাধ্য হয়েছে। পরে সে শুধু একের পর এক তার সাথে আসা লোকগুলোর লাশ দেখতে পায়, যা দেখে সে ভয়ে কাঁপতে শুরু করে। ঠিক তখনই আচমকা অ্যাডাম তার পিছে এসে দাঁড়ায়। অ্যাডাম কোনো কথাবার্তা না বলেই মিকির হাতের সব আঙ্গুলগুলি কেটে ফেলে। সবকিছু মিকির সাথে এত তাড়াতাড়ি হচ্ছিল সে কিছু বুঝে ওঠার সময় পাচ্ছিল না। এদিকে অ্যালিনার কাছে খবর আসে তার বাড়ির গ্যারেজে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে সে ছুটে আসে। তবে এখানে এসে অ্যাডামকে কোথাও দেখতে পায় না, অথচ পুরো গ্যারেজ পুরে ছাই হয়ে গেছে এবং সেখানে 3টি মৃতদেহ পাওয়া গেছে। তাদের পরিচয় যাচাই করলে অ্যালিনা জানতে পারে তারা সবাই ইউনাইটেড গ্রুপের হয়ে কাজ করত। তখন অ্যালিনার পার্টনার এজেন্ট অয়েলি বলে, আচ্ছা, ইউনাইটেড গ্রুপের কল সেন্টারে আগুন লাগা আর এখানে আগুন লাগার পেছনে তোমার মায়ের ভাড়াটিয়া অ্যাডাম কেলের কোনো সম্পৃক্ততা থাকতে পারে কি? অ্যালিনাও বিষয়টিকে একদম উড়িয়ে দেয় না, তারও অ্যাডামের উপর সন্দেহ হতে শুরু করে। এদিকে মিকি ডেরেককে কল দিয়ে জানায় সে তার দেওয়া কাজ শেষ করতে পারেনি, তবে কথা বলার সময় সে ব্যথায় কাঁদতেছিল। এতে ডেরেক কিছুটা বিরক্ত হয়ে বলে, তুই কাঁদতেছিস কেন? মিকি তাকে বলে ও আমার হাতের সবগুলো আঙ্গুল কেটে ফেলেছে। এটা শুনে ডেরেক কিছুটা ঘাবড়ে যায়। ঠিক তখনই অ্যাডাম এসে মিকির পুরো শরীর শক্ত করে ফিতা দিয়ে বেঁধে ফেলে। এরপর ফিতার অন্য মাথা গাড়ির সঙ্গে বেঁধে দেয়। মিকি কাঁদতে কাঁদতে মিনতি করতে থাকে তাকে যেন না মারে। ডেরেক মোবাইলের ওপাশ থেকে মিকির এই আকুতি মিনতি সবই শুনতে পাচ্ছিল, কিন্তু অ্যাডাম কোনো কথাবার্তা না বলেই সে গাড়ি স্টার্ট দিয়ে দেয়। ফলে গাড়িটি সোজা নদীতে পড়ে যায় আর গাড়ির সঙ্গে বাধা থাকায় মিকিও নদীতে তলিয়ে যায়। ডেরেক মোবাইলের ওপাশ থেকে মিকির চিৎকার শুনতে পাচ্ছিল। এরপরে অ্যাডাম মোবাইলটি হাতে নিয়ে বলে, আমি কার সঙ্গে কথা বলছি? উত্তরে ডেরেক কিছুটা রেগে বলে, আমি তোর বাপ, তোর বাপের সঙ্গে কথা বলছিস। তবে অ্যাডাম মোটেও উত্তেজিত না হয়ে শান্ত স্বরে বলে, তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে তোমার বয়স খুব একটা বেশি না, চিন্তা করো না, খুব শিগগিরই তোমার সঙ্গে আমার দেখা হবে। এটা বলেই সে ফোন কেটে দেয়। পরে ডেরেক এই সমস্যার সমাধান খুঁজতে মিস্টার ওয়েলিজের সঙ্গে দেখা করে। মিস্টার ওয়েলিজ একসময় সিআইএ ডাইরেক্টর পদে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছে, যাকে ম্যাডাম প্রেসিডেন্ট ডেরেকের নিরাপত্তার জন্য রেখেছিল। নিউজে অ্যাডামের স্কেচ দেখেই মিস্টার ওয়েলিজ অ্যাডামকে চিনে ফেলে। অ্যাডামকে চিনতে পেরে তার চেহারার রং বদলে যায়, কারণ এক সময় সে নিজের চোখে দেখেছে অ্যাডাম কি করতে পারে। তাই সে ডেরেককে সতর্ক করে বলে সে যেন কোনোভাবেই অ্যাডামের সঙ্গে কোনো ঝামেলায় না জড়ায়। ডেরেক জানতে চায় এই লোকটা আসলে কে, ওকে দেখে আপনার চেহারার রং বদলে গেল, আবার আমাকেও সাবধান করছেন। ওয়েলিজ বলে ও একজন বিকিপার, আর একজন বিকিপার যদি বলে সে তোমাকে হত্যা করবে তাহলে সেটাই হবে, এতে আমি বা অন্য কেউ কিছুই করতে পারবে না। এটা শুনে ডেরেক রেগে তাকে বলে, আপনি যদি কিছু নাই করতে পারেন তাহলে এখানে কি করছেন? অন্যদিকে অ্যালিনা অয়েলির কাছে জানতে চায় সে অ্যাডাম কিলের কোনো তথ্য পেয়েছে কিনা। অয়েলি কিছুটা বিরক্ত হয়ে বলে, অ্যাডাম কিলে একটা ভূত, তার কোনো ডেটা নেই, সে কোনো প্লেনের টিকিট কাটেনি, কোথাও শপিং করেনি, কোনো ব্যাংক অ্যাকাউন্টও নেই, মনে হচ্ছে এই পৃথিবীতে কোনোদিন তার অস্তিত্বই ছিল না। এটা শুনে অ্যালিনা ভীষণ অবাক হয়ে যায়। এদিকে ওয়েলিজ
তার নেটওয়ার্কে থাকা সকল অবসরপ্রাপ্ত ডেল্টা ফোর্সের এজেন্টদের এক জায়গায় একত্র করে। এরপর তাদের সামনে অ্যাডাম ক্লের পরিচয় তুলে ধরে। মূলত অ্যাডাম বিকিপার নামে একটি অতি গোপনীয় প্রোগ্রামের অংশ। এই প্রোগ্রামের সকল এজেন্ট অন্যান্য ডিফেন্স এজেন্সির সদস্যের তুলনায় সম্পূর্ণ আলাদা। তাদের তৈরি করা হয়েছে দেশের ভারসাম্য রক্ষা করার জন্য। তারা নিজেরাই পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিতে পারে এবং অভিযান পরিচালনা করতে পারে। এতে তাদের কারো নির্দেশের প্রয়োজন হয় না। আর এরা এতটাই ভয়ঙ্কর যে একবার যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে তাদেরকে থামানোর ক্ষমতা কারো থাকে না, কারণ তাদের সেইভাবেই ট্রেনিং দিয়ে গড়ে তোলা হয়েছে। অলিস প্যাট্রিককে বলে, তোমার কাজ হবে তুমি তোমার পুরো টিম নিয়ে এই অ্যাডাম ক্লেকে আটকাবে। এতে তোমার যা যা লাগবে সব দেওয়া হবে। এদিকে অ্যালিনা এফবিআই এর ডেপুটি ডাইরেক্টর জ্যাকসনকে রিপোর্ট করে জানায় অ্যাডাম ক্লে নামে এই ব্যক্তি এখন পর্যন্ত 7 জনকে হত্যা করেছে। আর আমার ধারণা অ্যাডাম ক্লে বিকিপার নামে এক অতি গোপনীয় প্রোগ্রামের সঙ্গে জড়িত। বিকিপার নামটি শুনতেই ডেপুটি ডাইরেক্টর জ্যাকসন বিষয়টি এড়িয়ে যান। তিনি অ্যালিনাকে সাবধান করে বলেন, যেটা নিশ্চিত শুধু সেটা নিয়ে কথা বলো। পরে অ্যালিনা বলে, আমরা যতদূর জানতে পেরেছি ইউনাইটেড ডেটা গ্রুপের আরো অনেকগুলো সেন্টার রয়েছে। অ্যাডাম ক্লে ইতিমধ্যেই একটি সেন্টার পুড়িয়ে দিয়েছে, তাই আমরা মোটামুটি শিওর অ্যাডাম ক্লের পরবর্তী টার্গেট বস্টনে থাকা এই ডেটা সেন্টার। ডেপুটি ডাইরেক্টর তাকে বলে, অ্যাডাম ক্লেকে আটকাতে তোমার যা যা দরকার সব পাবে, তুমি শুধু অ্যাডাম ক্লে নামে এই ব্যক্তিকে আটকানোর ব্যবস্থা করো। এদিকে অ্যালিনার সন্দেহের তালিকায় থাকা ডেটা সেন্টারে দেখা যায় এখানেও আগের মতোই বয়স্ক ব্যক্তিদের টার্গেট করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা চুরি করার প্রতিযোগিতা নেমেছে। পরে এই বিল্ডিং এর নিচে দেখা যায় এফবিআই এর একটি বিশেষ সোয়াট টিম নিরাপত্তার জন্য বিল্ডিং এ প্রবেশ করে। তবে প্রবেশ পথে প্যাট্রিক তাদের বাধা দেয়। প্যাট্রিক বলে, এখানে আগে থেকেই গভর্নরের অনুমতিতে আমরা প্রাইভেট সিকিউরিটি টিম নিরাপত্তার দায়িত্বে রয়েছি, তাই এখানে আপনাদের কোনো কাজ নেই। পরে কিম তার অফিসারদের বাইরে পজিশন নিতে বলে, আর প্যাট্রিককে দেখা যায় সে তার টিম নিয়ে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে। পরে প্যাট্রিক এখানকার ম্যানেজার লুইসকে বলে, নিরাপত্তার স্বার্থে আজকের সব কার্যক্রম বন্ধ রাখতে হবে। কিন্তু লুইস এতে রাজি হয় না। সে তার লোকদের কাজ বন্ধ করতে বারণ করে। এতে লুইস ও প্যাট্রিকের মধ্যে কিছুটা তর্ক হয়। এদিকে নিচে কিম তার টিমকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে পুরো বিল্ডিং ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঠিক তখনই তাদের মিটিং এর মাঝখানে অ্যাডাম এসে উপস্থিত হয়। অ্যাডাম কিমকে বলে, এই বিল্ডিং এর পেছন থেকে বের হওয়ার কোনো এক্সিট নেই, আমি নিজে চেক করে দেখেছি, থাকলে আমি সেটি ব্যবহার করতাম। কিম কিছুটা বিরক্ত হয়ে বলে, আপনি কে আর এখানে কি করছেন? অ্যাডাম উত্তরে বলে, আমার নাম অ্যাডাম ক্লে। কিম মনে করে লোকটা তার সঙ্গে ফ্র্যাঙ্ক করছে, তাই সে কিছুটা রেগে যায়। ঠিক তখনই অ্যাডাম আচমকা কিমের হাত মচকে ধরে। এরপর একে একে খালি হাতি সব অফিসারকে ঘায়েল করে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে। অন্যদিকে লুইস প্যাট্রিককে শিক্ষা দেওয়ার জন্য ড্যারেককে ফোন করে। ড্যারেক ফোনের ওপাশ থেকে প্যাট্রিককে বলে, তোমার কাজ নিরাপত্তা দেওয়া নাকি আমার কাজ বন্ধ করা, তাই তুমি তোমার কাজ করো আর ওদেরকে ওদের কাজ করতে দাও। এটা বলে ড্যারেক ফোন কেটে দেয়। পরে প্যাট্রিক তার টিমকে বাইরে পাহারা দেওয়ার জন্য যার যার পজিশন নিতে বলে। তখন দেখা যায় অ্যাডাম অলরেডি এখানে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। একজন অ্যাডামকে দেখেই চিনে ফেলে। অ্যাডাম আর দেরি না করে তার অ্যাকশন শুরু করে। পরে সবাইকে উদ্দেশ্য করে বলে, যার জীবনের প্রতি মায়া আছে সে এখনই এখান থেকে চলে যাও। তখন লুইস এসে বলে, না, কেউ কোথাও যাবে না। অ্যাডাম লুইসকে উত্থান মতন দিতেই যাবে, ঠিক তখনই প্যাট্রিক এসে অ্যাডামকে ঘিরে ফেলে। শুরু হয় তুমুল গোলাগুলি। প্যাট্রিকের টিম অ্যাডামকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে, যদিও তারা অ্যাডামের গায়ে একটি গুলিও লাগাতে পারে না, বরং পুরো জায়গাটাই তছনছ করে ফেলে। অ্যাডাম সুযোগ বুঝে লুকিয়ে পড়ে। শুরু হয় হাইড এন্ড সির মতো খেলা। অ্যাডাম একে একে প্যাট্রিকের কমান্ডোদের খতম করতে থাকে। সবার শেষে প্যাট্রিককে ধরে। প্যাট্রিক কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও বেশি সময় টিকতে পারে না। এরপর অ্যাডাম লুইসকে ধরে তার বসের পরিচয় জানতে চায়, কে এই ইউনাইটেড ডেটা গ্রুপ পরিচালনা করছে। কিন্তু লুইস কিছুই বলতে চায় না। সে বারবার বলতে থাকে, তুমি ওদের ধারে কাছেও যেতে পারবে না, আর আমি যদি এখন তোমাকে ওদের নাম বলি তাহলে ওরা আমাকে বাঁচিয়ে রাখবে না। যদিও শেষমেশ লুইস জানের ভয়ে বলতে রাজি হয়। সে অ্যাডামকে একটি ছবি দেখায়। ছবিটি দেখে অ্যাডাম কিছুটা অবাক হয়ে যায়। ঠিক তখনই অ্যালিনা তার ফোর্স নিয়ে এখানে চলে আসে। অ্যাডাম অ্যালিনাকে বলে, তোমার মায়ের আত্মহত্যার পেছনে এদেরই হাত রয়েছে, এরাই তোমার মায়ের অ্যাকাউন্ট থেকে সব টাকা সরিয়ে নিয়েছে। অ্যালিনা কিছুক্ষণ চুপ থেকে বলে, ওদের ব্যবস্থা আইন নেবে, তুমি স্যারেন্ডার করো। তখন অ্যাডাম শান্তভাবে বলে, যখন আইন কিছু করতে পারে না তখন বি কিপারের কাজ শুরু হয়। এই কথা বলেই মুহূর্তের মধ্যেই সে এখান থেকে উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও অ্যালিনা আর তাকে খুঁজে পায় না। পরে অ্যালিনা লুইসকে গ্রেপ্তার করে। এরপর তারা যখন ল্যাপটপে সেই ছবিটি দেখে যেটা লুইস অ্যাডামকে দেখিয়েছিল, তখন অ্যালিনাও চমকে যায়, কারণ ছবিটিতে তারা সরাসরি ড্যারেককে দেখতে পায়। আর ড্যারেক যেহেতু প্রেসিডেন্টের ছেলে ছিল, তাই এটা যে আর কোনো সাধারণ মামলা না সেটা তারা খুব ভালোভাবে বুঝতে পারে। এদিকে অলিস যখন জানতে পারে
অ্যাডাম তার পাঠানো পুরো সিকিউরিটি টিমকে শেষ করে দিয়েছে। তখন সে আর দেরি না করে ড্যারেককে বলে, তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলো, এখন একমাত্র তার কাছে থাকলেই তুমি নিরাপদে থাকবে। তবে অয়েলিস এই পুরো বিষয়টাকে যতটা গুরুত্ব দিয়ে দেখছিল, ড্যারেক ততটা গুরুত্ব দিচ্ছিল না। তারপরও সে তার মাকে ফোন করে, যদিও তার মাকে বর্তমান তার অবস্থার ব্যাপারে কিছুই জানায় না। সে তার মাকে বলে, অনেকদিন তোমার সঙ্গে দেখা হয়নি, তাই দেখা করতে চাচ্ছি। ম্যাডাম প্রেসিডেন্ট বলে, ঠিক আছে, আজ বিকালে বিচ হাউসে একটা পার্টি আছে, তুমি সেখানে চলে আসো। এদিকে অয়েলি অ্যালিনাকে বলে, আমার মনে হয় আমাদের অ্যাডাম ক্লেকে আটকানো উচিত হবে না, সে যা করছে ঠিকই করছে, তাছাড়া ওরা তোমার মায়ের মৃত্যুর জন্য দায়ী। তবে অ্যালিনা বলে, না, আমি চুপচাপ তামাশা দেখতে পারবো না, আমি আমার কাজ করে যাব। এরপর সে ডেপুটি ডাইরেক্টর জ্যাকসনকে জানায়, অ্যাডাম ক্লের মূল উদ্দেশ্য প্রেসিডেন্টের ছেলে ড্যারেককে হত্যা করা। কারণ ড্যারেক ইউনাইটেড ডেটা গ্রুপ নামে একটি কল সেন্টার পরিচালনা করে। তার এই কল সেন্টার প্রতিনিয়ত হাজার হাজার বয়স্ক লোকের সারা জীবনের সঞ্চয় চুরি করে চলছে। তারা এমন মানুষের তথ্য সংগ্রহ করে তাদেরকে টার্গেট করে যাদের বয়স বেশি, কারণ তারা অভিযোগ করলেও এর পিছে সময় দিতে পারবে না। এছাড়া বেশিরভাগই কোনো ঝামেলায় না জড়ানোর চিন্তা করবে। আর ড্যারেক এই সকল লোকদের তথ্য পায় এমন একটি কোম্পানির মাধ্যমে যার সফটওয়্যার আমরা নিজেরাও ব্যবহার করি। ডেপুটি ডাইরেক্টর জানতে চায়, তুমি কোন কোম্পানির কথা বলছো, নাম বলো। তখন অ্যালিনা বলে, ড্যানফোর্ড এন্টারপ্রাইজ, যার মালিক আমাদের প্রেসিডেন্ট জেসিকা ড্যানফোর্ড। এটা শুনে ডেপুটি ডাইরেক্টর চমকে যায়। পরে সে অ্যালিনাকে জিজ্ঞাসা করে, এই ব্যাপারে আর কে কে জানে? অ্যালিনা বলে, আমরা এই 3 জন ছাড়া আর কেউ জানে না। তখন ডেপুটি ডাইরেক্টর অ্যালিনাকে সাবধান করে বলে, আমি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিষয়টি যেন আর কেউ না জানে। তখন অ্যালিনা ডেপুটি ডাইরেক্টরকে মৌমাছির জেনেটিক প্রক্রিয়ার উদাহরণ দিয়ে বলে, প্রতিটি মৌচাকে একটি রানী মৌমাছি থাকে। সেই রানী যদি ত্রুটিপূর্ণ বাচ্চা জন্ম দেয়, তাহলে পুরো চাককে রক্ষা করার জন্য সেই রানীকেই সরিয়ে দেওয়া হয়। দুর্ভাগ্যবশত অ্যাডাম ক্লে ম্যাডাম প্রেসিডেন্টের ছেলে ড্যারেককে সেই ত্রুটিপূর্ণ বাচ্চা হিসেবে চিহ্নিত করেছে। তাই সে হয়তো ম্যাডাম প্রেসিডেন্টকে হত্যা করবে, কারণ সে চাচ্ছে এই সমস্যার গোড়াটাই উপরে ফেলতে। এটা শুনে ডেপুটি ডাইরেক্টর জ্যাকসন বলে, ঠিক আছে, আমার পারমিশন রইল, ও যেন তাকে কিল করতে আসে। অর্থাৎ সে অ্যালিনার এই কথায় একেবারেই গুরুত্ব দেয় না। এদিকে প্রেসিডেন্টের বিচ হাউসে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সেখানে চেকিং ছাড়া একটা পিঁপড়ারও যাওয়ার কোনো সুযোগ ছিল না। তারপরও অয়েলিস অনেকটাই ঘাবড়েছিল। তাই সে অতিরিক্ত নিরাপত্তার জন্য একটি প্রাইভেট সিকিউরিটি টিম নিয়োগ করে, যাদের টিম লিডার ছিল হাইলি এর আগেও একজন বিকিপারকে হত্যা করতে সক্ষম হয়েছিল। তাই অয়েলিস তার উপর কিছুটা ভরসা রাখতে পারছিল, যদিও সেই বিকিপারকে মারতে গিয়ে তাকে নিজের এক পা হারাতে হয়েছিল। হাইলি আত্মবিশ্বাসের সঙ্গে ড্যারেককে বলে, চিন্তা করো না, ও এখানে আসলে জীবিত ফিরতে পারবে না। তবে সে জানতো না তার যমদূত ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে। পরে দেখা যায় ম্যাডাম প্রেসিডেন্ট এসেই প্রথমে তার ছেলে ড্যারেকের সঙ্গে দেখা করে। তবে ড্যারেক তখনও তার মাকে কিছুই জানায় না, বরং সে এমন আচরণ করে যে তাকে দেখে বোঝার উপায় নেই সে অ্যাডামের ভয়ে এখানে এসেছে। অন্যদিকে অ্যাডাম ম্যানহলের ভিতর দিয়ে সোজা গাড়ির চেকিং পয়েন্টে পৌঁছে যায়। এরপর ম্যানহল থেকে বের হয়ে একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর একজন এজেন্ট গাড়িটি চেক করতে এলে অ্যাডাম অত্যন্ত নিখুঁত ও দক্ষতার সঙ্গে কোনো শব্দ না করেই তাকে অচেতন করে গাড়ির ভিতরে লুকিয়ে রাখে। পরে সেই এজেন্টের পোশাক পরে গাড়ির নিচ থেকে বেরিয়ে আসে। এরপর এখানকার সিক্রেট সার্ভিস এজেন্টের সঙ্গে এমনভাবে মিশে যায় যে তার আশেপাশে এত এজেন্ট থাকা সত্ত্বেও কেউ কিছুই বুঝতে পারে না। এদিকে ডেপুটি ডাইরেক্টর জ্যাকসন ম্যাডাম প্রেসিডেন্টকে ড্যারেকের সকল কুকর্মের কথা জানিয়ে দেয়, কিভাবে তার ছেলে তার কোম্পানিকে ব্যবহার করে মানুষকে প্রতারণা করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। সব জানার পর ম্যাডাম প্রেসিডেন্ট ড্যারেককে একটি রুমে নিয়ে যায়। এরপর জ্যাকসনকে দেখিয়ে বলে, উনি FBI এর ডেপুটি ডাইরেক্টর, উনি তোমাকে কিছু প্রশ্ন করবে, তুমি সেগুলোর সঠিক উত্তর দিবে। এতেই ড্যারেক বুঝে যায় তার মা হয়তো তার সব কর্মকাণ্ডের ব্যাপারে জেনে গেছে। প্রথমে ডেপুটি ডাইরেক্টর জ্যাকসন ড্যারেককে জিজ্ঞাসা করে, আপনি ইউনাইটেড ডেটা গ্রুপের ব্যাপারে কি জানেন? ড্যারেক তখনও তার মাকে সত্যটা জানাতে চাচ্ছিল না, তাই সে এমন ভঙ্গি করে তাকে দেখে মনে হচ্ছিল সে এর আগে এই নাম কখনোই শুনেনি। যদিও পরে বলে, ওখানে আমার কিছু টাকা ইনভেস্ট করা আছে, এই পর্যন্ত বলে সে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই ম্যাডাম প্রেসিডেন্ট বুঝে যায় তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সত্য। অন্যদিকে অ্যাডাম পার্কিং এ থাকা সব গাড়িতে বোম সেট করে। এরপর নিজের পোশাক বদলে একজন সাধারণ অতিথির মতো পার্টির ভিতরে সবার সঙ্গে মিশে যায়। যদিও কিছুক্ষণের মধ্যেই অ্যালিনা তাকে দেখে ফেলে। অ্যালিনার সঙ্গে সঙ্গে এখানে থাকা সকল ইউনিটকে জানিয়ে দেয় তাদের টার্গেট বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়েছে। এটা জানার পর সাথে সাথে সবাই অ্যালার্ট হয়ে যায়। এক পর্যায়ে তারা অ্যাডামকে ধরেও ফেলে। হাইলি অ্যাডামকে ধরতে পেরে সেখানেই মেরে ফেলতে চাচ্ছিল, তখন অ্যালিনা তাকে বাধা দেয়। যদিও হাইলি
অয়েলিজের হিসেরার অপেক্ষায় ছিল। অয়েলিজ হিসেরা করতেই হাইলি অ্যাডামকে গুলি করার জন্য প্রস্তুত হয়ে যায়। অ্যাডাম আর দেরি না করে তার হাতে থাকা সুইচের মাধ্যমে গাড়িতে সেট করা বোমগুলো ব্লাস্ট করে দেয়। এরপর সুযোগ বুঝে অ্যাডাম এক হিংস্র বাঘের মতো সবার উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই তাকে ঘিরে রাখা সবাইকে শুট করে সোজা বিচ হাউসের ভিতরে ঢুকে পড়ে। গোলাগুলির শব্দ শুনে ম্যাডাম প্রেসিডেন্ট ঘাবড়ে যায়। তিনি ড্যারেককে বলে, এসব তোমার কারণেই হচ্ছে। ড্যারেক তখন তার মাকে বলে, যা হওয়ার হয়ে গেছে, এখন আমাকে এই পাগলের হাত থেকে কিভাবে বাঁচাবে সেটা ভাবো। কিন্তু ম্যাডাম প্রেসিডেন্ট সত্যের পক্ষ নেন। তিনি ড্যারেককে বলে, তুমি অন্যায় করেছো, তাই এটা সবার জানা উচিত। মায়ের মুখে এমন কথা শুনে ড্যারেক রেগে যায়। রেগে মেগে সে বলে, আমি তোমাকে প্রেসিডেন্ট বানিয়েছি, ওখান থেকে আসার টাকা দিয়েই তোমার পুরো ক্যাম্পেইন চলেছে। এমন কথা শুনে ম্যাডাম প্রেসিডেন্ট একেবারে স্তব্ধ হয়ে যায়। তার ছেলে এসব কি বলছে? দুজনের মধ্যে তর্ক শুরু হয়। অন্যদিকে অ্যাডামের তাণ্ডব চলতেই থাকে। উপরে উঠতে উঠতে সে যে কতজন সিক্রেট সার্ভিস এজেন্ট আর প্রাইভেট সিকিউরিটিকে হত্যা করে সেটা গুণে শেষ করা মুশকিল। উপরে উঠে আসার পর তাকে মুখোমুখি হতে হয় হাইলির। দুজনের মধ্যে শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই। কেউ কারো চেয়ে কম ছিল না। তবে শেষ পর্যন্ত অ্যাডামের কৌশলের কাছে হাইলিকে হার মানতে হয়। এরপর অ্যাডাম সোজা সেই রুমের সামনে চলে আসে যেখানে ড্যারেক ও ম্যাডাম প্রেসিডেন্ট অবস্থান করতেছিল। সে দরজায় একটি বোম সেট করে। ঠিক তখনই অয়েলিজ এসে অ্যাডামকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, একজন বি কিপারের দায়িত্ব দেশের ভারসাম্য ও শান্তি বজায় রাখা, তাহলে তুমি এসব কি করছো? উত্তরে অ্যাডাম শান্তভাবে বলে, আমি অনেক আগেই রিটায়ার করেছি, এটা একেবারে আমার পার্সোনাল বিষয়। বোম সেট করা শেষ হলে অয়েলিজ তাকে বাধা দেয়। সে বলে, না, আমি তোমাকে এটা করতে দেব না। তখন অ্যাডাম অয়েলিজের আঙুল ভেঙে দিয়ে তাকে দরজার সামনে থেকে সরিয়ে দেয়। অন্যদিকে রুমের ভিতরে ড্যারেক রাগের মাথায় বন্দুক বের করে। ডেপুটি ডাইরেক্টর তাকে শান্ত হতে বললে ড্যারেক সোজা তাকেই গুলি করে বসে। ঠিক সেই মুহূর্তেই দরজায় অ্যাডামের বসানো বোমটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর অ্যাডামকে দেখে ড্যারেক আতঙ্কিত হয়ে নিজের মাকেই সামনে ঢাল হিসেবে ব্যবহার করে তার উপর বন্দুক ঠেকিয়ে ধরে। এমন সময় অ্যালিনাও সেখানে চলে আসে। অ্যালিনা এসে অ্যাডামের দিকে বন্দুক তাক করে আর অয়েলি বন্দুক তাক করে ড্যারেকের দিকে। এই অবস্থায় অ্যাডাম অ্যালিনাকে উদ্দেশ্য করে বলে, তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ কোনটা, আইন নাকি ইনসাফ? এই কথাগুলো ড্যারেকের মাথার উপর দিয়ে যাচ্ছিল। সে বিরক্ত হয়ে গুলি চালাতে যায়। সাথে সাথে অ্যাডাম এক মুহূর্ত দেরি না করে সোজা ড্যারেকের মাথায় গুলি করে। গুলির শব্দ শুনে সিক্রেট সার্ভিসের আরো এজেন্টরা ভিতরে চলে আসে। তখন অ্যালিনার শরীরে ধাক্কা লাগায় অ্যাডাম কয়েক সেকেন্ডের জন্য তার নিশানার বাইরে সরে যায়। আর এই কয়েক সেকেন্ডই তার পালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। অ্যাডাম জানালা ভেঙে রুম থেকে বেরিয়ে যায়। যদিও বের হওয়ার পর আবারও সে অ্যালিনার বন্দুকের নিশানায় চলে আসে। অ্যালিনা চিৎকার দিয়ে তাকে বলে, স্যারেন্ডার করো। তখন অ্যাডাম অ্যালিনার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকায়। সেই দৃষ্টি যেন কোনো কথা না বলেও অনেক কিছু বলে দেয়। ফলে অ্যাডাম চলে গেলেও অ্যালিনা আর গুলি চালাতে পারে না, কারণ অ্যাডাম এত কিছু করেছে শুধুমাত্র তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। তাই অ্যালিনা ইচ্ছা করি অ্যাডামকে পালাতে দেয়। অ্যাডাম ওখান থেকে অনেকটা দূরে এসে তার আগে থেকে লুকিয়ে রাখা ড্রাইভিং স্যুট ও অক্সিজেন ব্যাগ বের করে দ্রুত সমুদ্রে নেমে পড়ে। তখনও চারপাশে সিক্রেট সার্ভিসের এজেন্টরা তাকে খুঁজতেছিল। তবে অ্যাডাম সমুদ্রের পথ ব্যবহার করে খুব সহজেই এখান থেকে পালিয়ে যায়। আর এখানেই শেষ হয় আজকের বি কিপার মুভিটির গল্প।